আসসালামু আলাইকুম। আমি সামিরা মিস আপনাদের জন্য আজকে ঢাকা আইএলটিএস সেন্টারের পক্ষ থেকে রাইটিং টাস্ক 2 এর উপরে একটা ছোট্ট ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটার মেইন লক্ষ্য হচ্ছে আইএলটিএস রাইটিং এ কোন কাজগুলো করলে আপনি ভালো করতে পারবেন আর কোন কাজগুলো অ্যাভয়েড করলে আপনার স্কোর কমে যাওয়ার থেকে নিজের রাইটিংটাকে সেভ করতে পারবেন। সো বেসিক্যালি রাইটিং টাস্ক 2টা সম্পর্কে আজকে আপনাদের একটা ওভারভিউ দিব। যারা বিগিনার আছেন, অর্থাৎ মাত্র আইএলটিএস এর জার্নি আপনারা শুরু করেছেন এবং বুঝতে পারছেন না আইএলটিএস রাইটিং টাস্ক 2 আসলে কি এবং এটার কি কি ধরনের কোয়েশ্চেন থাকে এবং কিভাবে এটা অ্যান্সার করলে আপনাদের স্কোরটা ভালো করতে পারবেন, আশা করি তাদের জন্য এই ক্লাসটা বা এই সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। Firstly, I would like to emphasize on the fact that IELTS writing task 2 is basically একটা এসে আপনাদেরকে লিখতে হবে and you have to write at least 250 words. একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকের উপরে আপনাদেরকে 250 ওয়ার্ডস এর একটা এসে লিখতে হবে। এখন আমরা সবাই কম বেশি আসলে এসে লিখেছি আমাদের স্কুল লাইফে অথবা কলেজ লাইফে। তাহলে এখানে নতুন করে আসলে কি শেখার আছে? আইএলটিএস রাইটিং এরটা পুরো ব্যাপারটা আসলে অনেক স্ট্রাকচার্ড রাইটিং। সো আমরা যদি ইংলিশে নর্মালি আসলে যেভাবে লিখে আসি সেই লেখার থেকে গতানুগতিক ধারা লেখা থেকে আইএলটিএস রাইটিংটা একটু ডিফারেন্ট। সো প্রথমত আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ভালো স্কোর পেতে হলে। আর সেটার জন্য হচ্ছে আমাদেরকে বুঝতে হবে কোন ক্রাইটেরিয়া গুলোর উপরে ভিত্তি করে আসলে আইএলটিএস রাইটিং টাস্কে মার্কিং করা হয়। সো 4টা ক্রাইটেরিয়া সেট করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ক্রাইটেরিয়া গুলো হচ্ছে টাস্ক রেসপন্স, coherence and cohesion, lexical resource or vocabulary, grammatical range and accuracy level. So basically 25% করে এই 4টা ক্রাইটেরিয়ার উপরে 100% এর উপরে একটা মার্কিং দেওয়া হয় আইএলটিএস রাইটিং এ। আমরা যদি রাইটিং এ ভালো করতে চাই তাহলে আমাদেরকে আসলে ইন ডেপথ গিয়ে বুঝতে হবে এই ক্রাইটেরিয়া গুলোর মাধ্যমে আমাদের কাছে আসলে কি চাওয়া হচ্ছে। আমরা যদি সেটা ডেলিভার করতে পারি তাহলে আসলে আমার মনে হয় যে গুড স্কোরটা নিশ্চিত করা অনেকটা সহজ হয়ে যাবে। আর আমরা যদি বুঝতে না পারি কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে আমাদের স্কোরিংটা হবে তাহলে আমার মনে হয় আমাদের প্রিপারেশনের ঘাটতি থেকে যাবে এবং সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা আমাদের আইএলটিএস রাইটিং টেস্টে দেখতে পাবো। মানে যখন রেজাল্ট আসবে দেখা যাবে রেজাল্টটা হয়তো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেই রকম হয়নি। তো ফার্স্টে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স হচ্ছে সহজ বাংলায় বলতে গেলে আপনি প্রশ্ন কতটা আসলে বুঝতে পেরেছেন এবং প্রশ্ন বুঝতে পেরে আপনি সেই ভাবে কি আসলে আদৌ আপনার এসেটা স্ট্রাকচার করতে পেরেছেন কিনা, লিখতে পেরেছেন কিনা, এটাকে আসলে টাস্ক রেসপন্স বলা হয়। This assesses how well you address all parts of the task, present relevant ideas, and provide a clear position with appropriate examples. তার মানে হচ্ছে আপনি প্রশ্নটা অ্যানালাইসিস করার পরে প্রশ্নর সাথে রিলেভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক আইডিয়াস রিপ্রেজেন্ট করতে পারছেন কিনা আপনার লেখার মাধ্যমে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আইএলটিএস স্পিকিং বা আইএলটিএস রাইটিং এ আসলে আমরা অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখতে পারবো না। আমাদেরকে টপিক বেসড রাইটিং লেখার প্র্যাকটিস করতে হবে। আমরা অনেক সময় কথা বলতে গেলে অথবা লিখতে গেলে প্রাসঙ্গিকতাটা ছাড়িয়ে অনেক সময় ইররিলেভেন্ট কথাবার্তার দিকে চলে যায়, যেটা কিন্তু স্ট্রিক্টলি আমাদেরকে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। Provide a clear position with appropriate examples. আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে আইএলটিএস রাইটিং এ এক্সাম্পলস দিলে ভালো স্কোর আসে। আসলে ব্যাপারটা অনেকটা ঠিক আবার অনেকটা এখানে বলবে একটু কারেকশনস নিডেড। সেটা হচ্ছে আইএলটিএস এ ভালো করার জন্য এক্সাম্পলস যেমন দিতে হয় ঠিক তেমনি ভাবে র্যান্ডম কোনো এক্সাম্পল দেওয়াটাকে অ্যাভয়েড করে লজিক্যাল এক্সাম্পল যেটা আপনার টপিকের সাথে মিলে যাচ্ছে, একদম এক্সাম্পলটা খাপ খাইয়ে যাচ্ছে আপনার পয়েন্টের সাথে, সেরকম এক্সাম্পল দিতে ফোকাস করতে হবে। আমি খুবই দুঃখিত, আমি হয়তো একটু ঠান্ডায় সাফার করছি, সো আই মে
cough while taking the class. I hope you guys will understand the fact. Okay, আচ্ছা, সেজন্য আপনাদের সবাইকে আমি অগ্রিম থ্যাংক ইউ দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে আমরা একটু এখন এক্সাম্পল ভিত্তিক কিছু অ্যানালিসিস করব। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে প্রথমে আমরা একটু প্রম্পটটা দেখব। ঠিক আছে, some people believe that university education should be free for everyone. To what extent do you agree or disagree? IELTS এর আমাদের কয়েক ধরনের এসআই থাকে, যেটা নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে ডিটেইলে আলোচনা করব। তো এর মধ্যে একটা টাইপ হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি। আমরা এখন যে প্রম্পটটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এগ্রি অর ডিসএগ্রি টাইপ এস এর মধ্যে পড়ছে। সো ফার্স্টে আমাদের প্রশ্নটাকে একটু বুঝতে হবে। Some people believe that, কিছু মানুষ মনে করেন, that university education should be free for everyone. বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যে খরচটা সেটা আসলে ফ্রি করে দেওয়া উচিত সকলের জন্য। To what extent do you agree or disagree? এখন ক্যান্ডিডেটকে বেসিক্যালি তার ওপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে যে সে আসলে এটার সাথে কি এগ্রি করে ডিসএগ্রি করে। ঠিক আছে, well, এখানে একটা স্যাম্পল রেসপন্স আছে। I partially agree that university education should be free for all students. On the other hand, making higher education accessible to everyone can reduce inequality and increase employment opportunities. On the other hand, governments may struggle to fund free education without cutting essential services such as healthcare and infrastructure. আপনি এখানে ফুললি এগ্রি করতে পারেন, ফুললি ডিসএগ্রিও করতে পারেন। আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনারা ফুললি এগ্রি করে যদি মনে করেন যে আপনারা এখানে আপনাদের লজিক্যাল পয়েন্টস রেখে সুন্দরভাবে প্ল্যান করে এসেটা রিপ্রেজেন্ট করতে পারবেন, দেন গো উইথ দ্যাট। আপনারা যদি মনে করেন আপনারা ডিসএগ্রি করলে আপনারা সুন্দর সুন্দর পয়েন্টস রিপ্রেজেন্ট করতে পারবেন, ব্রেইনস্টর্মিং করে আপনারা বেশ strong কিছু points you guys could come up with some strong points, then I would suggest that you guys should go with the disagree part. আচ্ছা, এখন পার্শিয়ালি এগ্রি করাটা, এটা আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি so that you guys can understand যে কোনটা করলে আসলে বেটার হয়, এগ্রি, ডিসএগ্রি অর পার্শিয়ালি। একটা জিনিস যদি নোটিস করেন আপনারা দেখতে পারবেন যে এগ্রি করে কিন্তু চুপ নেই। কেন এগ্রি করছেন, একটা রিজন কিন্তু ওনারা দিয়ে দিচ্ছেন। সো এখানে রিজনটা বলছেন যে হায়ার এডুকেশনটাকে যদি সবার দ্বার প্রান্তে এনে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কি ইনইকুয়ালিটিটা কমে যাবে এবং এটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইনক্রিজ করবে। এইটা হচ্ছে রিজনিং। আপনাদেরকে এই ধরনের রিজনিং বের করতে হবে এবং এটার জন্য আপনারা বেশ কিছু প্রশ্ন অ্যানালিসিস করে আপনারা ব্রেইনস্টর্মিং করে করতে বসবেন এবং আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন পয়েন্ট বাই পয়েন্ট আপনারা রিজনিং গুলো লেখার প্র্যাকটিস করতে পারবেন। যারা বিগিনার লেভেলে আছেন এন্ড স্ট্রাগল করছেন আইডিয়া জেনারেট করতে, তারা এই টাস্কটা ফলো করতে পারেন। ইউ গাইস ক্যান সিট উইথ লাইক সিম্পল টপিকস, ট্রাভেলিং, ফুড, এবং এটা আপনারা কেন পছন্দ করেন, ট্রাভেলিং নিয়ে কিছু পয়েন্টস বের করেন যে কোথায় ঘুরতে যাবেন, কেন ঘুরতে যাবেন, কোন প্লেসে ঘুরতে যাবেন, কাদের সাথে নিয়ে ঘুরতে যাবেন। এভাবে 8-10টা পয়েন্ট যখন আপনারা বের করছেন তখন কি হচ্ছে আপনার ব্রেন আইডিয়া জেনারেশনে ইউজ টু হয়ে যাচ্ছে এবং ইজিলি আপনার ওই 8 থেকে 10টা পয়েন্ট নিয়ে কম হলেও 8 থেকে 10টা লাইন লিখতে পারছেন। সো একদম যারা দুর্বল আছেন তারা এই ছোট ছোট টপিক নিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু যারা মোটামুটি একটা বেসিক আপনারা বেসিক ইংলিশ লেভেল যাদের স্ট্রং আছে এবং অলরেডি হয়তো আইএলটিএস এর প্রিপারেশন শুরু করে দিয়েছেন বা শুরু করার কথা ভাবছেন, তারা আইএলটিএস এর বিভিন্ন প্রশ্ন নিয়ে ব্রেইনস্টর্মিং করেন এবং বসে এই ধরনের লজিক্যাল পয়েন্টস বের করেন যে এই যে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টটাকে আমি যদি সাপোর্টে কথা বলি তাহলে কি ধরনের পয়েন্টস আমাকে হেল্প করবে আমার এসেটা কনস্ট্রাক্ট করতে। সিমিলারলি আমি যদি ডিসএগ্রি করি তাহলে আমার কোন পয়েন্টস গুলো আসবে, তখন আপনি নিজেই অ্যানালিসিস করতে পারবেন যে কোনো টপিক নিয়ে আসলে টপিক ভিত্তিক আপনি তখন দেখলে বুঝতে পারবেন যে এই টপিকটার জন্য আমি এগ্রি করলে আমার স্কোরটা হয়তো আমি বাড়াতে পারবো। এখানে আরেকটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করতে চাই, এখানে একটা আমি বলবো না মিস্টেক, বাট একটা জিনিস আমাদের শেখার আছে এক্সাম্পলটা থেকে। আমরা আইএলটিএস এ কিন্তু কোনো কিছু রিপিট করব না। একটা প্যারাগ্রাফে আমরা একটা জায়গায় লিঙ্কিং ওয়ার্ড অন দ্য হ্যান্ড ইউজ করেছি, অন দি ওয়ান হ্যান্ড, আবার আমরা অন দি আদার হ্যান্ড ইউজ করছি। সো এখানে কিন্তু আসলে প্রথম দেখাতে কনফিউজড হয়ে যেতে পারেন যে
অন দি ওয়ান হ্যান্ড আর অন দি আদার হ্যান্ড বোধহয় একই কথা না, এখানে আসলে কিন্তু রিপিট করা হয়নি, এই দুটো কথা সম্পূর্ণ আলাদা। অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে আমি এই আগের লাইনে যে কথাটা বলেছি এটার থেকে হয়তো আমি একটু সরে গিয়ে একটু কন্ট্রাডিক্টরি কোনো কথা বলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছি অন দি আদার হ্যান্ড। তো দেখেন ওরা আমাদের এই এক্সাম্পলটাতে ফার্স্টে আমরা বলেছি যে হ্যাঁ অ্যাক্সেসিবল করে দেওয়া উচিত, এটাতে ইনইকুয়ালিটি কমে যাবে এবং অপরচুনিটি এমপ্লয়মেন্টের বেড়ে যাবে, ফাইন। এখন এটার থেকে একটু বিপরীতে এসে কথা বলছি, কারণ আমরা কিন্তু এই এস এর স্ট্রাকচারটা করা হয়েছে কিন্তু পার্শিয়ালি এগ্রি করে, তার মানে আমি কিছু জিনিস আমার এগ্রির পয়েন্টে ঠিক থাকছে, কিছু জিনিস হয়তো আমার কমপ্লিটলি ডিসএগ্রির পয়েন্টে না থাকলেও আমাকে একটু মাথায় রেখে চলতে হবে। যেমন আমরা এই লাইনটা পড়লে সেটা বুঝতে পারবো। Governments may struggle to fund free education without cutting essential services such as healthcare and infrastructure. মানে গভর্নমেন্টের জন্য এটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে যে সম্পূর্ণভাবে যদি এডুকেশনটা ফ্রি করে, তাহলে অন্যান্য খাত যেমন হেলথ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এই খাতগুলো থেকে হয়তো কাটিং না করে, বাজেট কাটিং না করে সম্পূর্ণভাবে ফ্রি করাটা গভর্নমেন্টের জন্য কি এটা একটা স্ট্রাগল হতে পারে। সো এটার ক্ষেত্রে আমাকে কিছু সাপোর্টিং আইডিয়াস আমার বডি প্যারাগ্রাফে দিতে হবে যে এখানে এই সিচুয়েশনটা তাহলে কিভাবে ট্যাকেল দেওয়া যায়। ওকে, এখানে আপনি কিছু নোটস দেখতে পাবেন, why this works, that means why such type of essay structure will work। হ্যাঁ, দেখেন the writer addresses both sides of argument and clearly presents their viewpoint, যেটা আমি মাত্র ডিসকাশন করলাম যে আমি পার্শিয়ালি কেন এগ্রি করছি, আমার একটা পয়েন্ট আছে এগ্রির পক্ষে এবং পয়েন্টটা খুব সুস্পষ্টভাবে মেনশন করা আছে, আরেকটা পয়েন্ট আছে সেটাও কিন্তু আমি কেন আসলে পার্শিয়ালি এগ্রি করছি সেটা জাস্টিফাই করছে, ঠিক আছে। এটার কিছু পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুইটাকে আলোকপাত করে আসলে এই এস এর এই স্ট্রাকচারটা আমরা দাঁড় করাতে পারি। They provide relevant reasons, examples to support their position। এখানে এই যে এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে কি রিলেভেন্ট রিজনিং, আর এখানে ইররিলেভেন্ট কোনো কথা নেই আপনারা যদি একটু দেখেন, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে টাস্ক রেসপন্সের ব্যাপারটা, যে আমাকে টাস্ক বুঝে সেটার প্রতি রেসপন্ড করতে হবে, as easy as that. Now let's move on to another important aspect or criteria, that is coherence and cohesion. It also has like 25% of marking. কোহেরেন্স আর কোহেশনের ব্যাপারটা যদি সহজ করে বলি তাহলে হবে লজিক্যালি কথা বলা এবং পুরো এসের যেন একটা ফ্লোতে চলতে থাকে সেটা মেনটেন করা, ঠিক আছে। লজিক মেনটেন রাখতে হবে এবং পুরো এসেটাকে আমাকে ওয়েল কানেক্টেড হিসেবে প্রেজেন্ট করতে হবে। Basically, this focuses on how logically your ideas are organized and connected. Proper paragraphing, the use of linking words, and clear flow of ideas are important here. আমার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, এই পুরো ব্যাপারটাই যেন একটা ফ্লোতে চলতে থাকে, আমার কথার সাথে যেন আমার ইন্ট্রোর কথার সাথে যেন আমার বডি প্যারাগ্রাফের কথার তাল মিল থাকে, আমার বডি প্যারাগ্রাফ আর ইন্ট্রোর কথার সাথে যেন আমার কনক্লুশনের তাল মিল থাকে, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। সিমিলারলি আমার ইন্ট্রোডাকশনের প্রত্যেকটা লাইন যেন একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে, বডি প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইন যেন আমার একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড থাকে, সেই ব্যাপারে আমাকে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। And to accomplish that, we have to use different types of connecting words and linking words. আপনারা যারা লিঙ্কিং ওয়ার্ডস সম্পর্কে খুব একটা নলেজ রাখেন না, তারা লিঙ্কিং ওয়ার্ডস এর লেসনটা একটু আপনারা দেখে নিতে পারেন। আপনারা অনলাইনে অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবেন যেখানে লিঙ্কিং ওয়ার্ডস সম্পর্কে বেটার আইডিয়া পাবেন, বিকজ আইএলটিএস রাইটিং এ লিঙ্কিং ওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ। লিঙ্কিং ওয়ার্ডস ছাড়া আসলে বলতে পারেন যে আইএলটিএস রাইটিংটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। আচ্ছা, let's have a look at the example now. Firstly, providing free university education can improve social equality. For example, many talented students from low-income families currently miss out on higher education due to financial constraints. এতটুকু একটু আমরা অ্যানালাইসিস করব এখন। ফার্স্টলি আমি ইউজ করছি যেটা কিনা আমার বডি প্যারাগ্রাফে যদি আমি এটা লিখি, সাপোজ এটা আমার ইন্ট্রোর সাথে এটা কানেক্ট করতে হেল্প করছে। সো প্রোভাইডিং ফ্রি এডুকেশন
যেটা আমি আমার ইন্ট্রোতে মেনশন করে এসেছি, যেটা ইকুয়ালিটিকে বুস্ট করবে, তাই না? আচ্ছা, ইকুয়ালিটি বুস্ট করবে। এখন এটার সম্পর্কের সাথে যদি আমি সামঞ্জস্য রেখে একটা উদাহরণ নিই, তাহলে দেখেন, একটা উদাহরণ হচ্ছে যে আসলে আমাদের সমাজে অনেক ট্যালেন্টেড স্টুডেন্টসরা আছে যারা কিনা লো ইনকাম ফ্যামিলিতে বিলং করে, এবং তারা বর্তমানে পড়াশোনা না করতে পারার অন্যতম কারণ হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আসলে ইকুয়ালিটিটা আমরা প্রমোট করতে চাই আমাদের এই রাইটিং এর মাধ্যমে, তাহলে আমরা বুঝাতে পারছি যে এই উদ্যোগটা, যে ফ্রি করা এডুকেশনটা, এটা আসলে আপনার এই সেই মধ্যবিত্ত ঘর বা একদম লো ইনকামের যে ফ্যামিলি গুলো থেকে আসে যে বাচ্চাগুলো আছে, যে স্টুডেন্টস গুলো আছে, তাদেরকে গ্রেটলি বেনিফিট করবে। এবং তারা তখন সমাজের যারা সাধারণ ফ্যামিলি থেকে বিলং করে, যারা পড়াশোনা রিলেটেড কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসের ভিতরে ভুক্তভোগী নয়, তাদের সাথে কিন্তু অনেকটা তারা এডুকেশন ফিল্ডে সমসাময়িক হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়ালিটি সেখানে মেনটেন হচ্ছে। সো এই এক্সাম্পলটা একদম অন পয়েন্টে দেওয়া হয়েছে। এখন চলে আসেন আমরা তৃতীয় লাইনটাতে চলে যাই, অ্যাডিশনালি। অ্যাডিশনালি মানে হচ্ছে আমি এর আগে যে কথাগুলো বলেছি তার সাথে আমি এখন আমার ওই সেম টপিক রিলেটেড কিছু পয়েন্ট আমি অ্যাড করব। সো এই ধরনের ট্রানজিশনের ক্ষেত্রে আমরা অ্যাডিশনালি লিঙ্কিং ওয়ার্ডটা সাধারণত ব্যবহার করে থাকি। Graduates from free universities may contribute more to society through higher taxes. However, fully subsidizing education can lead to funding challenges for the government. হাউএভার দিয়ে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে এতক্ষণ যে কথা বলেছি সেটার বিপরীতে কিছু বলবো। আমরা এতক্ষণ আমরা যেটা বললাম যে কি কি বেনিফিট আসতে পারে, এটাকে যদি ফুললি সাবসিডাইজ করা হয়, সাবসিডাইজ মানে একদম ফ্রি করে দিচ্ছে সেটা বোঝানো হচ্ছে। আর ফুললি ফ্রি করে দিলে আমাদের গভর্নমেন্টের ফান্ডিং এর কিছু চ্যালেঞ্জেস আসবে, সেই কথাটাও আমরা ইন্ট্রোতে মেনশন করেছি। সো দেখেন ওই জিনিসটাই কিন্তু আবার আমরা এখানে কোহেরেন্স বা কোহেশনের একটা এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে লজিক্যালি তাল মিল রেখে আমরা সেন্টেন্স মেক করতে পারি। The writer uses linking words like firstly, for example, additional, and however to create a logical flow. As I mentioned earlier, linking words will help you to maintain this logical flow. Without using linking words, it's going to be really difficult to construct a meaningful essay for IELTS writing task 2. So everyone, while preparing, please keep this in mind that you have to understand how to use linking words to make your essay better. Each idea is well organized within its own paragraph. আমরা দেখতে পাচ্ছি উপরের প্যারাগ্রাফের প্রত্যেকটা আইডিয়া কিন্তু খুবই ক্লিয়ার এবং কনসাইজড। ওকে, ঠিক আছে। আপনারা এরপর যখন প্র্যাকটিস করবেন, কাইন্ডলি এইভাবে স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করে আপনাদের প্রত্যেকটা লাইন আপনারা সময় নেন। যখন প্র্যাকটিস করছেন তখন আসলে টাইম মেনটেন করে প্র্যাকটিস করার কিছু নেই। শুরুর লেভেলে যখন আপনারা আসলে শিখছেন যে কিভাবে এটা সলভ করবেন, তখন সময়ের খুব একটা সময় কম ইউজ করে প্র্যাকটিস করাতে ফোকাস না করে স্কিলটা ডেভেলপ করার উপরে ফোকাস করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। স্কিলটা ডেভেলপ হয়ে গেলে তখন আপনারা টাইম ম্যানেজমেন্টে চলে আসবেন। কিন্তু প্রথম থেকে যদি টাইম ম্যানেজমেন্টে বেশি ফোকাস করা হয় তখন দেখা যাবে স্কিলটা কিন্তু একটা জায়গায় আটকে থাকবে, আপনার স্কিলটা ডেভেলপ হবে না। স্কিল ডেভেলপের টাইমিংটাতে আপনাকে ব্রেইনস্টর্মিং এ ফোকাস করতে হবে, আইডিয়া জেনারেশনে ফোকাস করতে হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ইমপ্রুভ করার উপর ফোকাস করতে হবে। IELTS এর লং সেন্টেন্সেস লিখতে হয়, যেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়, কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সেই জিনিসগুলো লেখার ক্ষেত্রে আপনি যদি অতটা পারদর্শী না হন, তাহলে সেই জিনিসগুলো লেখার উপরে আপনাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। And all these things actually require time. সো ইনিশিয়াল স্টেজ অফ প্রিপারেশনে আপনি সেই টাইমটা দিবেন আপনার নিজের স্কিল ডেভেলপ করার জন্য। যখন আপনি এই পুরো জিনিসগুলো আয়ত্ত করে নেবেন তখন দেখা যাবে অটোমেটিক্যালি আপনার আসলে টাইম ম্যানেজমেন্টটা সহজ হয়ে যাচ্ছে। Now number 3, which is called lexical resource. লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনার ইংরেজি ভাষাতে শব্দ ভান্ডার যে আছে, আপনি যে ইংলিশ ভাষাতে কতটা সাবলীল ভাবে শব্দ সঠিক জায়গায় ব্যবহার করার মাধ্যমে ইংরেজি ভাষাতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছেন, এটাই আসলে লেক্সিক্যাল রিসোর্সের একটা শর্ট মানে ব্রিফ বলবো আমি।
This refers to your range of vocabulary and your ability to use less common words, paraphrasing, and collocations appropriately. আইএলটিএস রাইটিং এ যে আপনাকে একদম খুব হাই লেভেলের ভোকাবুলারি ইউজ করতে হবে, আসলে ব্যাপারটা সেরকম না, কিন্তু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। একটু লেস কমন ওয়ার্ড ইউজ করা, ওয়ার্ড রিপিট না করা, হ্যাঁ, প্যারাফ্রেজিং এর টেকনিক গুলো অ্যাপ্লাই করা এবং রাইট কলোকেশনস ইউজ করা, এই জিনিসগুলো গুড স্কোর তুলতে অনেক বেশি হেল্প করবে আপনাকে। দেখেন কোয়েশ্চেন কিন্তু আমাদের আগেরটাই আছে, এখানে আরেকটা রাইটিং এর জাস্ট একটা ব্রিফ এক্সাম্পল। Offering free tertiary education could potentially alleviate financial burdens on students and their families, thereby enhancing access to higher learning. টার্সিয়ারি এডুকেশনটা কি? এখানে ইউনিভার্সিটি এডুকেশনের সিনোনিমটাকে বলা হয়েছে টার্সিয়ারি এডুকেশন। সো এখানে টার্সিয়ারি এডুকেশনটা কিন্তু আপনার একটা ভোকাবুলারি দক্ষতা প্রকাশের মাধ্যম। এলিভিয়েট, হ্যাঁ, ফিনান্সিয়াল বার্ডেন, ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস, বাজেটারি কনস্ট্রেন্টস, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইংরেজি ভাষায় ভোক্যাবের যে দক্ষতা আছে সেটা প্রকাশ করতে এক্সামিনারের সামনে আপনাকে হেল্প করছে। প্যারাফ্রেজ করা হয়েছে, আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটা কিন্তু আসলে প্যারাফ্রেজিং এর উপরে থাকবে। সো আপনারা প্যারাফ্রেজিং নিয়ে যদি স্ট্রাগল করেন তাহলে প্রথমে ছোট ছোট সেন্টেন্সকে আসলে প্যারাফ্রেজিং করার জন্য চেষ্টা করেন। যখন দেখছেন ওগুলো মোটামুটি মিনিংটা ইনটেক্ট রেখে আপনারা সব প্যারাফ্রেজ করতে পারছেন সাকসেসফুলি, তারপরে আপনারা বসবেন আইএলটিএস টাস্ক 2 এর বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে, এবং ওই কোয়েশ্চেনগুলো তখন আপনারা আস্তে আস্তে প্যারাফ্রেজিং করতে প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। প্যারাফ্রেজিং এর জন্য আপনাকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড সবকিছু চেঞ্জ করতে হবে, ব্যাপারটা এমন না। আপনারা রিপিট না করার চেষ্টা করবেন কোনো ওয়ার্ড কোয়েশ্চেন থেকে, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু ওয়ার্ড থাকে, যেমন এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশনটাকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন না। তো এরকম কিছু ওয়ার্ডিং থাকবে, সেগুলো চেঞ্জ করতে না পারলে সেটা নিয়ে টেনশনের কিছু নেই, বাট আপনাকে চেষ্টা করতে হবে যেন মিনিংটা ইনট্যাক্ট থাকে, আর ওয়ার্ডিংটা চেঞ্জ করে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জেস এনে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, ওকে। সো এখানে দেখুন এই কথাটাই বলা হয়েছে, they paraphrase the question by saying free tertiary education instead of repeating free university education. ঠিক আছে, now let's move on to the next one, that is grammatical range and accuracy. আপনারা সবাই বুঝতে পারছেন grammatical range আর accuracy দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। grammatical range হচ্ছে আপনি গ্রামারের বিভিন্ন স্ট্রাকচার, এগুলো কিভাবে আসলে কতটুকু ইউজ করতে পারছেন, টেন্সের স্ট্রাকচার কতটুকু ইউজ করতে পারছেন, আপনি কি লং সেন্টেন্সেস, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারছেন, ও সিম্পল সেন্টেন্স লেখার মধ্যে আপনার সীমাবদ্ধতা রয়ে গেছে, এই সবগুলো জিনিসই আসলে, এবং একুরেসি কথাটা দেওয়া আছে, কতটা একিউরেটলি আপনি আসলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারছেন আপনার রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে, সেই জিনিসগুলোই বেসিক্যালি এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, সো আমরা যদি একটু এখানে খেয়াল করি এক্সাম্পলটাতে আপনারা সবাই একটু পড়ে দেখবেন। If university education were entirely free, it might encourage more students to pursue higher education. Nevertheless, funding such a policy would be challenging, especially in developing countries where public budgets are already limited. Furthermore, while free education could promote equality, it might also reduce the perceived value of university degree. এখানে দেখেন একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার করা হয়েছে, ইফ ইউনিভার্সিটি এডুকেশন ওয়্যার, এখানে কন্ডিশনাল, আপনার যে কন্ডিশনালের নলেজ আছে সেটা কিন্তু প্রকাশ হচ্ছে আপনি যখন ইফ দিয়ে একটা কথা বলছেন এবং এই সেন্টেন্সটা এন্ডিং করছেন, তারপরে এখানে নেভারদালেস একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা হয়েছে, ফার্দারমোর আরেকটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা হয়েছে। এই জিনিসগুলো আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ আর একিউরেসির বহিঃপ্রকাশ করতে সহযোগিতা করছে। ঠিক আছে, আপনাদের ট্রাই করতে হবে মিনিমাল, একদম যতটা কম সম্ভব গ্রামার এরর করে সেন্টেন্সের বিভিন্ন ধরনের ভ্যারাইটি রিপ্রেজেন্ট করার, কিন্তু ভ্যারাইটি রিপ্রেজেন্ট করতে গিয়ে আপনাদেরকে একটু নিজের
এবিলিটিটা একটু বুঝে নিতে হবে যে আপনার আসলে কোথায় কোথায় উইকনেসেস আছে এখনো গ্রামারে, আর কোথায় কোথায় আপনার স্ট্রেংথ। So try to focus on your strengths rather than focusing on your weaknesses. ঠিক আছে? গ্রামার এরর ফ্রি রাইটিংটা হচ্ছে আপনাদের মেইন ফোকাস থাকতে হবে। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা মোটামুটি এখন জানি যে আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 বাট আইএলটিএস এর জেনারেল আইএলটিএস রাইটিং টাস্কে বেসিক্যালি কোন 4টা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে মার্কিং করা হয়, আর এই ক্রাইটেরিয়াগুলো আসলে কি? টাস্ক রেসপন্স, কোহেরেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস and grammatical range and accuracy। এবং এই 4টা জিনিস আসলে কি সেটা আমরা খুব সুন্দরভাবে এখন